আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বর্তমানে একটি অভূতপূর্ব ও জটিল আইনি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক পট পরিবর্তনের পর অর্থাৎ 2024 সালের জুলাই সন্ত্রাসের পর অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে দেশের অন্যতম প্রাচীন এবং বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা বর্তমানে নবনির্বাচিত সরকারের অধীনে সংসদে স্থায়ী আইনের রূপ পেতে যাচ্ছে। এই আইনি প্রক্রিয়া রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং বিশ্লেষকদের সামনে একটি বড় প্রশ্ন দাঁড় করিয়েছে। আইন প্রণয়ন করে কি একটি ঐতিহাসিক রাজনৈতিক দলের শেকড় উপড়ে ফেলা সম্ভব, নাকি এই পদক্ষেপ খোদ ক্ষমতাসীনদের জন্যই দীর্ঘমেয়াদী রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে? ইউনূসের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা মোট 133টি অধ্যাদেশ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে গত 13ই মার্চ উত্থাপন করা হয়। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদে পাশ না হলে 30 দিনের মধ্যে অধ্যাদেশের কার্যকারিতা হারায়। এই অধ্যাদেশগুলো যাচাই বাছাইয়ের জন্য গঠিত 14 সদস্যের বিশেষ সংসদীয় কমিটি ইতোমধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী 98টি অধ্যাদেশ অপরিবর্তিত রেখে এবং 15টি সংশোধন করে আইনের রূপ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল অধ্যাদেশটি হলো 2025 সালের সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ। এই অধ্যাদেশের মাধ্যমেই মূলত 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের কয়েকটি ধারা সংশোধন করে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনের আওতায় ইতিপূর্বে বাংলাদেশ ছাত্রলীগকেও নিষিদ্ধ করা হয়েছিল। প্রাথমিকভাবে গত বছর 9ই মে রাজধানীর যমুনা এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দলের সাজানো আন্দোলন অভিনয়ের প্রেক্ষিতে 11ই মে জরুরি বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধভাবে এই অধ্যাদেশ জারি করেছিল। তৎকালীন প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে। কিন্তু বর্তমান সংসদীয় প্রক্রিয়ায় এই সাময়িক নিষেধাজ্ঞাকে একটি দীর্ঘমেয়াদী এবং কাঠামোগত আইনি রূপ দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধুমাত্র দল নিষিদ্ধ করেই এই আইনি প্রক্রিয়া থেমে থাকছে না, এর সঙ্গে যুক্ত করা হচ্ছে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। বর্তমানে অধ্যাদেশ অনুযায়ী নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, প্রচারণা বা সংবাদ সম্মেলন বা আর্থিক লেনদেন পরিচালনা করতে পারবে না। কিন্তু পূর্বে এই নিষেধাজ্ঞা অমান্য করলে নির্দিষ্ট কোনো শাস্তির বিধান ছিল না। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনে শাস্তির বিধান যুক্ত করার সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী নিষিদ্ধ সংগঠন রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম চালালে সংশ্লিষ্ট আইনের ধারায় 4 থেকে 14 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে। এর অর্থ হলো, লক্ষ্য শুধু একটি দলকে নির্বাচনের বাইরে রাখা নয়, বরং দলটির রাজনৈতিক পুনর্গঠন, মত প্রকাশ এবং সাংগঠনিক অস্তিত্ব টিকিয়ে রাখার সমস্ত পথ আইনিভাবে রুদ্ধ করে দেওয়া। আসল কথা হলো, এটি নিছক কোনো আইন নয়, বরং এটি নতুন পাওয়া ক্ষমতাকে আরো ক্ষমতাবান করার একটি কৌশল, যেখানে আইনি কাঠামোর মাধ্যমে প্রতিপক্ষকে নিষ্ক্রিয় এবং নিশ্চিহ্ন করে ফেলা যাবে। জুলাই সন্ত্রাসের পর বিএনপির পক্ষ থেকে একাধিকবার ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তারা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো অগণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে নয়। কিন্তু সরকার গঠনের পর এখন বিএনপিও জামায়াত এনসিপির সুরে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে হুক্কা হুয়া করছে। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে জামায়াত এনসিপির মতো বিএনপিরও লাভ বই ক্ষতি নেই দেশে ভ্যারেন্ডা ও বৃক্ষ। তেমনি আওয়ামী লীগ না থাকলে বিএনপি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল। এটাই আসলে সবচেয়ে বড় সমীকরণ আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করার ক্ষেত্রে। আইনটি পাশ হলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা কার্যত অসম্ভব হয়ে পড়বে। একটি সাময়িক, বিতর্কিত এবং নির্বাহী আদেশের উপর দাঁড়িয়ে থাকা সিদ্ধান্তকে যখন নির্বাচিত সংসদ কঠোর শাস্তির বিধান যুক্ত করে আইনে পরিণত করে, তখন তার সম্পূর্ণ রাজনৈতিক দায়ভার বর্তমান সরকারের কাঁধেই বর্তায়, অর্থাৎ তারেক রহমানের কাঁধেই আসবে। একটি শক্তিশালী বিরোধী শক্তিকে নির্বাচনের বাইরে রেখে ক্ষমতায় আসা এবং সেই শক্তিকে
স্থায়ীভাবে নিষিদ্ধ করার আইনি দায় নিজের কাঁধে তুলে নেওয়া, এই দুয়ের মধ্যে নিশ্চয়ই ফারাক রয়েছে, আসলে বিস্তর ফারাক রয়েছে। এই দায়ভার ভবিষ্যতে ক্ষমতাসীন নেতৃত্বের রাজনৈতিক বৈধতা এবং গণতান্ত্রিক সদিচ্ছাকেও দেশি বিদেশি মানবাধিকার এবং গণতান্ত্রিক মঞ্চে প্রশ্নের মুখে ফেলবে, তাতে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু বিএনপি কবে এসবের তোয়াক্কা করেছে বলুন? জন্মই যার বেআইনি প্রক্রিয়ায়, তার কোন রকম আইনি প্রক্রিয়ায় তো আস্থা থাকার কথা নয়, তাই না? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অত্যন্ত ঘটনাবহুল এবং এখানে বর্জনের রাজনীতির পরিণতি সবসময় সরল রেখায় চলেনি। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন আওয়ামী লীগ রাজনীতির মূল কেন্দ্র থেকে ছিটকে পড়েছিল বা সরিয়ে ফেলা হয়েছিল আওয়ামী লীগকে, সেই নৃশংস শূন্যতার সুযোগেই তারেক রহমানের বাবা জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করেছিল। আওয়ামী লীগ তখন মাঠে ছিল না। দীর্ঘ সময় পর আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে আসে এবং টানা ১.৫ দশকের বেশি রাষ্ট্র পরিচালনা করে। আওয়ামী লীগ তাদের শাসন আমলে যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট অভিযোগে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করলেও তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে কখনো আইনিভাবে নিষিদ্ধ করার পথে হাঁটেনি। বর্তমানে বিএনপি, জামায়াত এবং নতুন রাজনৈতিক শক্তিগুলোর সমন্বয়ে গঠিত জোট সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক কাঠামো থেকে সম্পূর্ণ মুছে ফেলার যে কৌশল নিয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে একটি বড় ধরনের সমস্যায় ফেলে দেবে। যে আইন জনগণের একটি অংশের রাজনৈতিক পরিচয় এবং ঐতিহ্যকে অস্বীকার করে, সেই আইন আসলে ফ্যাসিবাদী আইন, সেটাকেই ফ্যাসিবাদ বলে। ইতালিতে মুসোলিনি, হিটলার এই ফ্যাসিবাদ কায়েম করেছে। এতদিন ধরে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী শক্তি বলা হলেও আসল ফ্যাসিবাদের যুগ এখন শুরু হচ্ছে যদি এই আইনটি পাশ করা হয়। সেই আইন সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ হলেও দীর্ঘমেয়াদে সমাজে তা কতটুকু টেকসই হবে সেটা একটা বড় প্রশ্ন। আপনাদের মনে থাকবে হয়তো, অথবা যারা ইতিহাস পড়েছেন তারা হয়তো জানেন, হিটলারও আসলে পার্লামেন্টের দোহাই দিয়ে অন্যান্য রাজনৈতিক দলকে বা সোশ্যালিস্ট পার্টিকে নিষিদ্ধ করেছিল। বাংলাদেশের রাজনীতি বারবার এই শিক্ষা দিয়েছে যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা শেষ পর্যন্ত রাজনৈতিক মেরুকরণকে আরো তীব্র করে এবং ক্ষেত্র বিশেষে তা প্রণেতাদের বিরুদ্ধে বা যারা এই নিষিদ্ধের কাজ করে তাদের বিরুদ্ধে বুমেরাং হয়ে ফিরে আসে। রাজনীতিতে প্রতিপক্ষকে জনসমর্থন দিয়ে হারানো বা ভোটে হারানো এবং আইন প্রয়োগ করে তাদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। বর্তমান সরকার সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আইনি বলয় তৈরি করছে তা সাময়িকভাবে ক্ষমতার পথ নিষ্কণ্টক করলেও দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা দেবে না। তারেক রহমানের বাবা জেনারেল জিয়াউর রহমান বিএনপি নামক আওয়ামী বিরোধী প্ল্যাটফর্মটি গঠন করেছিলেন 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর, যখন মাঠে আওয়ামী লীগ ছিল না। যে কথা আগে বলেছি, দীর্ঘ 18 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। বহুবার বিএনপিকে নিষিদ্ধ করার সুযোগ এসেছে আওয়ামী লীগের সামনে, কিন্তু আওয়ামী লীগ সেটা করেনি। জামায়াতের মতো যুদ্ধাপরাধী দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু বিএনপি তাদের কোলে তুলে রেখেছিল। এখন বিএনপি জামায়াতের সঙ্গে আরো কচি শয়তান যোগ হয়েছে, নাম তার এনসিপি বা নাপা। সকলেই মিলে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখতে চাইছে এবং এটাই তাদের জন্ম রাজনীতি। প্রশ্ন হলো, রাখতে পারবে তো? দেশের নতুন গজানো বুদ্ধিজীবী কুল বলছে পারবে, কিন্তু দেশের রাজনৈতিক ইতিহাস বলে ভিন্ন কথা। দেখাই যাক এই যুদ্ধে কে জিতবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিএনপি ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো দিল্লি সফরে যাচ্ছেন। সাথে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকে, যিনি ভারতের সাথে হাসিনা আমলের সম্পর্ক শেষ ঘোষণা দিলেও হাসিনা আমলে বসানো পাইপলাইন দিয়ে ডিজেল এনে বাংলাদেশের জ্বালানি সমস্যার সমাধান করতে চায়। চমকপ্রদ খবর হলো, খলিলুর রহমান দিল্লিতে 2 দিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তেল মন্ত্রীর সাথে বৈঠক তো করবেনই, তারপর একই বিমানযোগে যেহেতু মরিশাস যাবেন সেহেতু এস জয়শঙ্করের সাথে 8 থেকে 9 ঘন্টা ধরে বৈঠকের সুযোগ থাকছে। বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমগুলোর খবর থেকে পরিষ্কার, বাংলাদেশ চায় তেল আর গঙ্গার জল, সাথে চায় ভারতের প্রত্যাহার করার সুবিধাগুলো চালু করা, যেগুলোর জন্য শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছিলেন বলে প্রচার ছিল। বাংলাদেশের এসব চাওয়ার বিপরীতে ভারত কি চায়? কারণ কূটনীতি তো শুধু দেয়ার নয়, এটি দেয়া নেয়ার সম্পর্ক। একাধিক গণমাধ্যমের খবর হলো, পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক আর ভারত বিরোধী জঙ্গিবাদ ইস্যুগুলো নিয়ে ভারতের পক্ষ থেকে আলোচনা করা হতে পারে। তবে বড় প্রশ্ন হলো, 2024 সালের 5ই আগস্টের পর শেখ হাসিনার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা
ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে পর্দার আড়ালে একটি বড় ইস্যু। সেই দুটো ইস্যু নিয়ে কি ৮-৯ ঘন্টা বিমান ভ্রমণে আলোচনা হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, প্রথমে দিল্লিতে দুদিনের দ্বিপাক্ষিক সফর, যেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। ৭ এপ্রিল দিল্লিতে পা রাখবেন খলিলুর রহমান। ৯ এপ্রিল সকালে দিল্লি থেকে তিনি সরাসরি মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি নবম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই বিমানে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও। ফলে ৯ এপ্রিল সকাল ৮টা থেকে এয়ার মরিশাসের ওই বাণিজ্যিক বিমানে একটানা ৭ থেকে ৮ ঘন্টার ওই দীর্ঘ সফরেও দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্তে কথাবার্তা বলার বিস্তর সুযোগ থাকবে যথারীতি। বিশেষ করে মাত্র ২-৩ মাস আগেও যে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে রীতিমতো অস্বস্তি আর শীতলতা ছিল, সেই দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর একসাথে দীর্ঘ বিমান যাত্রার সিদ্ধান্তই বলে দেয় দুই দেশই তাদের সম্পর্ক রিক্যালিব্রেট করতে চাইছে। ওই সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আর দিল্লির শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশন। আবার এই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্টের পদে আছেন RSS তথা বিজেপি নেতা রাম মাধব। বিবিসি বলছে, দিল্লির পরে মরিশাসেও আবার দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর ও কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা বলার সুযোগ থাকবে। অন্যভাবে বললে, দিল্লিতে মাত্র ৪৮ ঘন্টার কম সময় অবস্থান করলেও খলিলুর রহমানের ভারত সফর কার্যত ৪-৫ দিনের মেয়াদ পেতে চলেছে, যার কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় আসার পর খলিলুর রহমানই তার ক্যাবিনেটের প্রথম ফুল মন্ত্রী, যিনি ভারত সফরে যাচ্ছেন। দিল্লিতে পা রাখার পর দিন তিনি একের পর এক বৈঠকে বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ডক্টর রহমানের এই সফরটিকে ভারতও অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কোনো বৈঠক হবে কিনা তা এখনো পরিষ্কার নয়। বিবিসি জানতে পেরেছে, ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও ডক্টর রহমানের আলাদা একটি বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তবে সেটি শেষ পর্যন্ত হবে কিনা তা নিশ্চিত নয়। বাংলাদেশ ও ভারতের প্রায় সব গণমাধ্যমের খবর থেকে একটি বিষয় পরিষ্কার, এই মুহূর্তে বাংলাদেশের প্রথম অগ্রাধিকার হলো জ্বালানি তেল। ৬ এপ্রিল বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। সে বৈঠকের পর তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদেরকে যা বলেছেন তা থেকেও পরিষ্কার, পানি চুক্তি, সীমান্ত সমস্যা, ভিসা নিষেধাজ্ঞার চেয়ে এই মুহূর্তে বাংলাদেশের বড় চাওয়া তেল। তবে তার বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। তারেক রহমানের ওই উপদেষ্টা বলেছেন, ভারতের সাথে শেখ হাসিনার আমলে যে ধরনের সম্পর্ক ছিল তা আর হবে না, সেই অধ্যায় এখন শেষ। তারপরে জনাব কবির জানান, বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি প্রাধান্য পেয়েছে। পাইপলাইনে জ্বালানি আমদানির প্রক্রিয়াটি এগিয়ে নিতে তারা আশাবাদী। প্রশ্ন হলো, শেখ হাসিনা আমলে তৈরি হওয়া পাইপলাইন দিয়ে ডিজেল আনতে চায় শেখ হাসিনা আমলের সম্পর্ককে পাত্তা না দিয়ে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে ৪ দফায় ভারত ২২,০০০ টন ডিজেল বাংলাদেশকে পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশের আরো তেল লাগবে। সে তেলে সুরাহা করতে খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন ৭ এপ্রিল। কিন্তু বিশ্বব্যাপী তেলের সমস্যা, সে সমস্যা কাটিয়ে উঠতে বিকল্প সোর্সও খোঁজা হচ্ছে। সেক্ষেত্রে ভারত কেন হতে যাচ্ছে বাংলাদেশের বিকল্প উৎস? এর উত্তর হলো, যুদ্ধের মধ্যেও ভারত আমেরিকার শত্রু রাশিয়া আর ইরান থেকেই শুধু নয়, বিশ্বের ৪০টি দেশ থেকে তেল কিনছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারত সস্তায় রাশিয়ার তেল কিনে দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে এতে যুক্তরাষ্ট্রের রোষের মুখে পড়তে হয় দেশটিকে। ভারতের বাণিজ্য চুক্তিতে বাধা হিসেবে রাশিয়ার তেল আমদানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করে, কিন্তু যুক্তরাষ্ট্রের সব হুমকি ধামকি রাতারাতি পাল্টে যায় মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর। গত ৬ মার্চ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে ৩০ দিনের অস্থায়ী ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ বজায় রাখতেই এই সিদ্ধান্ত।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হলো মার্চ মাসে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা প্রায় 90% বেড়ে গেছে। ইতিমধ্যে রাশিয়ার 40 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ভারতে পৌঁছেছে। রুশ তেল ভারতে পৌঁছানোর পর চমক জাগানো আরেকটি খবর হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত তেল আনছে যুক্তরাষ্ট্রের পরম শত্রু ইরান থেকেও। 5 এপ্রিল ভারতের তেল মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে 2019 সালের মে মাস থেকে ইরানি তেল আমদানি করছে না দিল্লি। 7 বছর পর প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে ইরানের তেল নিয়ে চুক্তি হয়েছে। ভারতের রিলায়েন্স ইরান থেকে 50 লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনতে যাচ্ছে। শুধু তেল নয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি জাহাজে করে ইরান থেকে 44,000 মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজিও কিনছে ভারত। প্রশ্ন হলো, ভারত যদি রাশিয়ার ইরান থেকে তেল আনতে পারে তাহলে বাংলাদেশ কেন আনতে পারছে না? গত 6 মার্চ রাশিয়ার তেল কিনতে ভারতকে অনুমতি দেওয়ার খবর জানার পর বাংলাদেশও যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা শিথিলের আবেদন করেছিল। গত 11 মার্চ প্রকাশিত ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে সমর্থন দিতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে সরকার। 11 মার্চ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজ দপ্তরে একথা সাংবাদিকদের জানিয়েছিলেন। গত 30 মার্চ সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, ঈদের আগের দিন আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বাংলাদেশ সরকার একটি বৈঠক হয়। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, রাশিয়া থেকে যেন বাংলাদেশকে অন্তত 2 মাসের অথবা 6 লাখ মেট্রিক টন ডিজেল আনার অনুমতি দেয়। এরপর বিষয়টি নিয়ে তদবির করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উড়ে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। গত 1 এপ্রিল তিনি মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সাথে বৈঠক করেন। যদিও ওই বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়, রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল সহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্য কিনতে বাংলাদেশের বিশেষ ছাড়ের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের এই চাওয়া পূরণে আমেরিকা ইতিবাচক কোনো সিগন্যাল দেয়নি। এমনকি গত 5 এপ্রিল মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পরও দৃশ্যমান কোনো সবুজ সংকেত মেলেনি। সূত্রগুলো বলছে, এখানে আছে কূটনীতি আর ভূ রাজনীতির খেলা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় ভারতকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়। আবার বাংলাদেশকে যদি আমেরিকা রাশিয়া থেকে তেল আনার অনুমতি দেয়, তাতেও খুব বেশি লাভ হবে না, কারণ রাশিয়ান অপরিশোধিত তেল বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারি পরিশোধনাগারে রিফাইন করার সক্ষমতা নেই। রাশিয়ার সেই তেলকে ব্যবহারযোগ্য করে তুলতে বড় ভরসা ভারত। শুধু তেল নয়, জলও চায় বাংলাদেশ। গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে নিশ্চয়তা চায় দেশটি। এই চুক্তিটিও অবশ্য হয়েছিল শেখ হাসিনার আমলে 1996 সালে। 30 বছরের জন্য হওয়া এই চুক্তিটি শেষ হবে এই বছরের ডিসেম্বরে। বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, বিএনপি সরকার এই আলোচনা এগিয়ে নিতে আগ্রহী এবং চুক্তির সময়সীমা 2026 সালের ডিসেম্বর আগেই তা শেষ করতে চায়। দৈনিক প্রথম আলোর খবরে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আরো যেসব চাওয়া আছে সেগুলো তুলে ধরা হয়েছে। দৈনিকটির খবরে সরাসরি বলা হয়েছে, সম্পর্ক এগিয়ে নিতে ভারতকেও কিছু পদক্ষেপ নিতে হবে যা সরাসরি জনগণের জীবনে প্রভাব ফেলে। যেমন নির্বাচনের পর বাংলাদেশের মিশনগুলোতে ভারতীয়দের জন্য ভিসা পুরোদমে চালু হয়েছে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের জন্য সব শ্রেণীর ভিসা এখনো চালু করেনি ভারত। 2025 সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারতের আকাশপথ ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি, স্থলবন্দর দিয়ে বাংলাদেশের 6টি পণ্য ভারতে রপ্তানি এবং বাংলাদেশের 9 ধরনের পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল। ওই বিধিনিষেধ এখনো প্রত্যাহার করা হয়নি। সম্পর্ক এগিয়ে নিতে হলে ভারতের সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে এই ইস্যুগুলোর শুরু হওয়া জরুরি। বিবিসির খবরেও দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক RIS এর অধ্যাপক প্রবীর দে বলেছেন, দিল্লি বিমানবন্দর নিয়ে বাংলাদেশের গার্মেন্টস প্রস্তুতকারকরা বিদেশে পণ্য পাঠানোর যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেতেন সেটা গত অন্তর্বর্তী সরকার আমলে তুলে নিয়েছিল ভারত। এরপর থেকে বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীদের সমস্যা অনেক বেড়ে গেছে। এখন তারা পণ্য পাঠাচ্ছেন মালদ্বীপ বা দুবাই হয়ে, যা অনেক বেশি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ।
তাছাড়া স্থলবন্দর দিয়েও পণ্য ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রশ্ন হলো, তেল, জল, বন্দর সুবিধা সহ বাংলাদেশ এত কিছু চাইবে, কূটনীতি তো দেয়া নেয়ার সম্পর্ক, তাহলে বাংলাদেশের কাছে ভারত কি চাইবে? বিবিসির খবরে বলা হয়েছে এখন দেনা পাওনার হিসেবের সময়। খুব পরিষ্কার একটি ইঙ্গিত পাওয়া যায় বিবিসির এই খবরটিতে। সেখানে বলা হয়েছে গত ৩-৪ মাসে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তারেক রহমান বা বিএনপি নেতৃত্বের প্রতি ভারত যেভাবে প্রকাশ্যে আউটরিচ করেছে, সেটা নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতির বিনিময়ে ঘটেছে। বাংলাদেশের রাজনীতিতে জনশ্রুতি আছে, নির্বাচনের আগে ভারতের সাথে বিএনপির একটি সমঝোতা হয়েছিল। বাংলাদেশে এক সময়কার ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে যেগুলো হলো প্রতিশ্রুতি। আবার নির্বাচনের আগে অজিত দোভালের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমান দিল্লি গিয়ে বৈঠকও করেছিলেন। ভারতের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের আমলে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়েছিল। বিশ্লেষকরা মনে করেন এক্ষেত্রে দুটি বিষয় ভারতের কাছে গুরুত্বপূর্ণ। এক হলো পাকিস্তানের সাথে সম্পর্কের আড়ালে দেশটিকে কোনো সামরিক স্ট্র্যাটেজিক স্পেস দেওয়া হচ্ছে কিনা। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের পক্ষ থেকে যৌথ উদ্যোগে সামরিক সরঞ্জাম তৈরির কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। ভারতের পক্ষ থেকে এ ধরনের সামরিক কৌশলগত সম্পর্কের বিষয়ে আপত্তি আছে। দ্বিতীয়ত, ভারতের পক্ষ থেকে ইউনূসের আমলে জেল থেকে বের হওয়া 2 জন শীর্ষ জঙ্গির ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে, তবে এখনো তারা গ্রেপ্তার হয়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে জঙ্গিবাদের উত্থান ঠেকাতে বাংলাদেশের নির্বাচনের আগে বিএনপির সাথে এক ধরনের কৌশলগত অবস্থানে গিয়েছিল ভারত। তার বিনিময়ে আওয়ামী লীগের ভোট ব্যাংকের বড় একটি অংশের ভোট নিশ্চিত করতে পেরেছিল বিএনপি। গত 2রা এপ্রিল দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বৈঠক করেছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে। সে বৈঠকেও এই দুটি আলোচনা হয়েছে। তারপরে রিয়াজ হামিদুল্লাহ খুব সংক্ষিপ্ত এক সফরে ঢাকায় আসেন এবং 6 এপ্রিল তিনি আবার দিল্লিতে চলে গিয়েছেন। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে পাকিস্তানের সাথে সম্পর্কের ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তা ও বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠী এবং প্রচারণা, এই বিষয়গুলো ইউনূসের আমল থেকেই জিয়ে আছে। তার সাথে আরো একটি বেশি গুরুত্বপূর্ণ বিষয় ঝুলে আছে, সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু এবং তার সাথে আছে ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশে ফেরানোর ইস্যুটি। কূটনীতিকরা বলেছেন এই দুটি ইস্যু নিয়ে কোনো দেশই প্রকাশ্যে কোনো মন্তব্য করবে না, যেমনটা তেল জলের মতো ইস্যুগুলো নিয়ে করে থাকে। এই 2 ইস্যুতে যা হবে তা পর্দার আড়ালেই হবে। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা নির্বাচনের আগে যে দ্বিপাক্ষিক প্রতিশ্রুতির কথা নিয়ে জনশ্রুতি আছে, তার মধ্যে এই দুটি বিষয় যে ছিল তা ভাবাটা অমূলক নয়। দর্শক, একটি বিষয় খেয়াল করে দেখুন, ইউনূসের আমলে ভারতের সাথে কোনো আলোচনা বা বৈঠক হলে তার আগে ইউনূসের মিত্র যারা এখন সংসদ সদস্য হয়ে আছেন তাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলতো। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এ বিষয়ে না বিএনপি, না এনসিপি আর না জামাত কেউই কোনো কথা বলছে না। কূটনৈতিক সূত্রগুলো বলছে শেখ হাসিনার প্রসঙ্গে এই যে নীরবতা, সেটি দ্বিপাক্ষিক সমঝোতারই অংশ। অন্যদিকে ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের ফেরার বিষয়টি নিয়েও 2 পক্ষের বৈঠকে আলোচনা হবে। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে মোহাম্মদ ইউনূসের জামানার সঙ্গে নির্বাচিত সরকারের সময় বিদেশ নীতি, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি নতুন দিকে মোড় নেবে কিনা সে বিষয়ে এখনো নয়াদিল্লির কর্তাদের মধ্যে ধোঁয়াশা আছে। তার কারণ হলো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলার বিষয়টি। বাংলাদেশ সরকার যদি নিষেধাজ্ঞার বিষয় কিংবা এ সংক্রান্ত অধ্যাদেশটি পাশ করার বিষয় এবং আওয়ামী লীগের নেতাদের জামিনের বিষয়ে ইউনূসের আমলের নীতি বজায় রাখে, তাহলে দিল্লি বিকল্প ভাববে, এমন আভাস পাওয়া গেছে ভারতের কয়েকটি গণমাধ্যমের খবরে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে খলিলুর রহমানের আসন্ন ভারত সফরে দুপক্ষ কার কাছে ঠিক কি চাইছে সেটা পরিষ্কার করে দেওয়া হবে। দৈনিক